নমস্কার। আজকে আমি আমার দ্বিতীয় ক্লাস নিয়ে তোমাদের সামনে দ্বাদশ শ্রেণীর সামনে উপস্থিত হয়ে গেছি। আগের দিন আলোচনা করেছি ভূমিরূপ প্রক্রিয়ার যে দুটি ভাগ অন্তর্জাত এবং বহির্জাত। বহির্জাত প্রক্রিয়ার সম্বন্ধে আগের দিন আলোচনা হয়েছে। আজকে আলোচনা করব বহির্জাত প্রক্রিয়ারই প্রথম অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ ভৌমজলের কার্য এবং সংশ্লিষ্ট ভূমিরূপ। শুরু করছি আজকের ক্লাস ভৌমজলের কার্য ও সংশ্লিষ্ট ভূমিরূপ। প্রথমে জেনে নিতে হবে যে ভৌমজলটা কি। ভৌমজল হলো সাধারণভাবে বলা হয় ভূপৃষ্ঠের নিচে বা ভূ অভ্যন্তরে সম্পৃক্ত স্তরে যে জল পাওয়া যায় তাকেই ভূগর্ভের ভৌমজল বলে। অবশ্য কারো মতে ভৌমজল বলতে ভূগর্ভের সেই জলরাশিকে বোঝায় যা শিলাস্তরের সব রন্ধ্র বা ফাঁক ফোকর সম্পূর্ণরূপে সম্পৃক্ত করে রাখে এবং মাধ্যাকর্ষণের প্রভাবে প্রতিক্রিয়া করে। এরপরই আমাদের জেনে নিতে হবে যে ভৌমজলের উৎসগুলি কোথা থেকে, কোথা থেকে ভৌমজল আমরা পাবো। ভৌমজলের উৎসকে চার ভাগে ভাগ করা যায় বা আমরা চার প্রকার ভাবে আমরা ভৌমজলকে পেয়ে থাকি। প্রথমে পাই মিটিওরিক জল। মিটিওরিক জল হলো বৃষ্টিপাত ও তুষার গলা জল ভূপৃষ্ঠের ওপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় ভূ অভ্যন্তরে প্রবেশ করে ভৌমজলে পরিণত হয়। একেই বলে মিটিওরিক জল। আবহমণ্ডলের সৃষ্ট বৃষ্টিপাত, তুষারপাত, শিশির প্রভৃতি এই জলের উৎস। 2 নম্বর সামুদ্রিক জল। উপকূল অঞ্চলে খুব অল্প পরিমাণে সমুদ্রের জল শিলাস্তরের মধ্য দিয়ে ভূ অভ্যন্তরে প্রবেশ করে ভৌমজলে পরিণত হয়। একেই বলে সামুদ্রিক জল। তবে এই প্রকার জল খুব সামান্য পরিমাণে ভূ অভ্যন্তরে পাওয়া যায়। 3 নম্বর হলো সহজাত বা জন্মগত জল। মহীখাতে পাললিক শিলা গঠিত হওয়ার সময় সমুদ্র বা হ্রদের জল কিছু পরিমাণ ওই শিলাস্তরের মধ্যে রয়ে যায়। একে সহজাত বা জন্মগত জল বলে। 4 নম্বর হলো ম্যাগমীয় জল বা উৎসন্দ জল। যখন অগ্নুৎপাত হয়, ওই অগ্নুদ্গমের সময় যখন ম্যাগমা নির্গত হয় তখন ওই বিভিন্ন প্রকার খনিজ মিশ্রিত গরম জলও বেরিয়ে আসে। একেই বলা হয় ম্যাগমীয় জল বা উৎসন্দ জল। উৎসন্দ জল কেন বলে? এই জল ভূগর্ভ থেকে ভূপৃষ্ঠে প্রথমবার উৎসারিত হয় বলে একে উৎসন্দ জলও বলা হয়। উৎসন্দ মানে হলো উৎ মানে হলো উত্থান, আর সান্দ মানে হলো ক্ষরণ বা গমন, তাই এর নাম হয়েছে উৎসন্দ জল। চলো এরপর জেনে নিই ভৌমজলের নিয়ন্ত্রক সমূহগুলো কি কি। 1 নম্বর হলো বৃষ্টিপাত তথা অধঃক্ষেপণের পরিমাণ ও স্থায়িত্ব। যে অঞ্চলে বৃষ্টিপাত যত বেশি সেই অঞ্চলে ভৌমজলের পরিমাণও তত বেশি হয়। আবার বৃষ্টিপাতের পরিমাণ যেখানে কম সেখানে ভৌমজলের পরিমাণও তত কম। যেমন শুষ্ক ঋতুতে ভৌমজলের পরিমাণ কমে যায় ও আর্দ্র ঋতুতে এর পরিমাণ বেড়ে যায়। 2 নম্বর হলো শিলা ও মৃত্তিকার প্রবেশতা। মৃত্তিকার কণাগুলি পরস্পর সংলগ্নভাবে অবস্থান করলেও এদের মধ্যে কিন্তু একটু ফাঁক বা শূন্যস্থান থেকেই যায়। একে রন্ধ্র বলে। এই রন্ধ্রের পরিমাণ অনুযায়ী মৃত্তিকার জলধারণ ক্ষমতা হ্রাস বৃদ্ধি ঘটে। যেমন চুনাপাথর ও বেলে পাথর অধিক রন্ধ্র থাকায় এদের প্রবেশতা বেশি। আবার ব্যাসল্ট, স্লেট প্রভৃতি শিলায় ছিদ্র থাকে না বলে এদের প্রবেশতা কম। এরপর আমি ভৌম জলস্তর এবং ভৌম জলস্তরের বিভাগগুলি আলোচনা করে নেব। প্রথমেই জেনে নেওয়া দরকার যে ভৌম জলস্তর কি। একটা নির্দিষ্ট গভীরতায় ছিদ্রযুক্ত ও ফাটলযুক্ত শিলা সম্পৃক্ত অবস্থায় থাকে। এই সম্পৃক্ত স্তরে আবদ্ধ জলের ওপর তলকে ভৌম জলস্তর বা ভৌম জলপৃষ্ঠ বলে। এই ভৌম জলস্তরকে আবার দুটো ভাগে ভাগ করা হয়। 1 হলো ভাদস স্তর, 2 হলো ফ্রিয়েটিক স্তর। প্রথমেই জেনে নেওয়া দরকার যে ভাদস স্তরটা কি। ভাদস স্তর হলো ভূপৃষ্ঠ থেকে জলপৃষ্ঠ পর্যন্ত এটা হলো জলপৃষ্ঠ এবং এটা হলো ভূপৃষ্ঠ। এই ভূপৃষ্ঠ থেকে এই জলপৃষ্ঠ পর্যন্ত যে অংশ কোনো সম্পৃক্ত হয় না, কিন্তু জল এই স্তরের মধ্য দিয়েই প্রবাহিত হয় এবং প্রবাহিত হয়ে নিচের স্তরে গিয়ে পৌঁছায়।
এই স্তরকে বলা হয় ভাদস স্তর। এই ভাদস স্তরের মধ্য দিয়ে যে জল থাকে সেটাকে বলা হয় ভাদস জল। এই ভাদস স্তরকে আবার 3টে ভাগে ভাগ করা হয়। একটা হলো ঊর্ধ্ব ভাদস স্তর, এটাকে বলা হয় মৃত্তিকা জল। 2 নম্বর হলো মধ্যবর্তী ভাদস স্তর, এটাকে বলা হয় মৃত্তিকার বায়ু স্তর। আর 3 নম্বর হলো নিম্ন ভাদস স্তর বা কৈশিক স্তর। এরপর জেনে নেব যে ফ্রিয়েটিক স্তরটা কি। ভূ ভূ অভ্যন্তরের মধ্যবর্তী যে অংশ জল দ্বারা সম্পৃক্ত অবস্থায় থাকে, এই অংশটা কিন্তু পুরোটাই জল দ্বারা সম্পৃক্ত অবস্থায় থাকে, তাকে ফ্রিয়েটিক স্তর বলে। এই ফ্রিয়েটিক জলস্তরকে আবার 2টো ভাগে ভাগ করা হয়। একটা হলো সাময়িক সম্পৃক্ত স্তর। সাময়িক সম্পৃক্ত স্তর হলো অসম্পৃক্ত স্তরের ঠিক নিচের, মানে এতটা পর্যন্ত ছিল অসম্পৃক্ত স্তর, এই অসম্পৃক্ত স্তরের ঠিক নিচের স্তর হলো সাময়িক সম্পৃক্ত স্তর। এই স্তরে কি হয়, বৃষ্টিপাতের জন্য অল্প সময়ের জন্য জল জমে থাকে, কিন্তু শুষ্ক ঋতুতে এই জলস্তর শুকিয়ে যায়। এই স্তরটিকে বলা হয় সাময়িক বা সবিরাম সম্পৃক্ত স্তর, মানে কি হয় জল সবসময় থাকে না। আর 2 নম্বর হলো স্থায়ী সম্পৃক্ত স্তর। এই এই সাময়িক সম্পৃক্ত স্তরের ঠিক নিচে যে স্তর অবস্থিত তা অপ্রবেশ্য শিলাস্তরের পর্যন্ত বিস্তৃত, মানে কি এই স্তরটা পুরোপুরি অপ্রবেশ্য শিলাস্তর। অপ্রবেশ্য শিলাস্তর কি বলেছিলাম, অপ্রবেশ্য শিলাস্তর ছিল যে শিলাস্তরের মধ্য দিয়ে আর জল নিচের দিকে প্রবাহিত হতে পারবে না, সেটা হলো অপ্রবেশ্য শিলাস্তর। আর এই সম্পৃক্ত স্তর অপ্রবেশ্য শিলাস্তর পর্যন্ত বিস্তৃত বলে এই স্তরের মধ্যে সারা বছর জল সম্পৃক্ত অবস্থায় থাকে বা জল সঞ্চিত অবস্থায় থাকে, তাই একে স্থায়ী সম্পৃক্ত স্তর বলা হয়। 3 নম্বর হলো প্রবেশ্য শিলাস্তরের নিচে অপ্রবেশ্য শিলাস্তরের অবস্থান। আগে জেনে নিতে হবে যে প্রবেশ্য আর অপ্রবেশ্য শিলাস্তরটা কি। প্রবেশ্য শিলাস্তর হলো যে শিলার মধ্য দিয়ে জল সহজেই ভূগর্ভে প্রবেশ করে, সেগুলিকে বলে প্রবেশ্য শিলাস্তর, যেমন বেলে পাথর, চুনাপাথর প্রভৃতি। আর অপ্রবেশ্য শিলাস্তর হলো যেসব শিলার মধ্য দিয়ে জল প্রবেশ করতে পারে না, সেগুলো হলো অপ্রবেশ্য শিলাস্তর, যেমন স্লেট, সেল, গ্যাব্রো। তাই ভৌমজল ধরে রাখার জন্য প্রবেশ্য শিলাস্তরের নিচে অপ্রবেশ্য শিলাস্তর থাকা অবশ্যই প্রয়োজন। অপ্রবেশ্য শিলাস্তর না থাকলে জলে নিম্নগতি রোধ হয় না, মানে কি হয় প্রবেশ্য শিলাস্তরের ভেতর দিয়ে জল কিন্তু নিচের দিকে চলে যাবে, তাই প্রবেশ্য শিলাস্তরের নিচে অপ্রবেশ্য শিলাস্তর থাকা প্রয়োজন, ফলে ভৌমজল ধারাও সৃষ্টি হতে পারে না। 4 নম্বর হলো ভূমির ঢাল। ভৌম জলস্তর গঠনের ক্ষেত্রে ভূমির ঢাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভূমির ঢাল বেশি হলে সেখানে জল দাঁড়াতে পারে না, ফলে ভৌম জলস্তর গড়ে ওঠে না। অন্যদিকে কম ঢাল বিশিষ্ট জমিতে জল জমে থাকে বলে ভৌম জলের সঞ্চয় গড়ে ওঠে। সেই জন্য পাহাড়ি অঞ্চলে বা উঁচু ভূমিতে যখন বৃষ্টিপাত হয় তখন কিন্তু জল গড়িয়ে নিচের দিকে পড়ে যায়, আর সমভূমিতে বৃষ্টিপাত হলে সেই জল কিন্তু আবদ্ধ অবস্থায় থাকে। এরপর আমরা প্রস্রবণ সম্পর্কে আলোচনা করে নেব। প্রথমেই জেনে নেওয়া দরকার যে প্রস্রবণ কি। প্রস্রবণ হলো ভূ অভ্যন্তরস্থ শীতল, উষ্ণ অথবা খনিজ মিশ্রিত জল জলধারা হিসেবে স্বাভাবিকভাবে ভূপৃষ্ঠে নির্গত হয়। ভূপৃষ্ঠের যে সকল স্থানে ভূ অভ্যন্তরস্থ এইরূপ জলধারা স্বাভাবিকভাবেই নির্গত হয় তাকেই বলে প্রস্রবণ। প্রস্রবণকে 2টো ভাগে ভাগ করা হয়, এক হলো প্রকৃতি অনুসারে এবং 2 হলো গঠন অনুসারে। প্রকৃতি অনুসারে প্রস্রবণকে 5 ভাগে ভাগ করা হয়: অবিরাম প্রস্রবণ, স্ববিরাম প্রস্রবণ, খনিজ প্রস্রবণ, গিজার বা গাইজার এবং উষ্ণ প্রস্রবণ। আর গঠন অনুসারে প্রস্রবণকে 7 ভাগে ভাগ করা হয়: সমান্তরাল প্রস্রবণ, ভৃগুতট প্রস্রবণ, নতিঢাল প্রস্রবণ, চ্যুতি বা দারুণ প্রস্রবণ, ভ্যাকলুসিয়ান, আর্টেজিয় কূপ ও ডাইক। প্রথমে আমরা প্রকৃতি অনুসারে প্রস্রবণকে বা প্রস্রবণ সম্পর্কে আলোচনা করে নেব। প্রকৃতি অনুসারে প্রস্রবণের প্রথমেই পাবো অবিরাম প্রস্রবণ। অবিরাম নামটা শুনে মনে হচ্ছে যে অবিরাম মানে যার কোনো বিরাম নেই, মানে যে প্রস্রবণ থেকে সারা বছরই জল নির্গত হয় তাকে বলে অবিরাম প্রস্রবণ, যেমন হুমায়ুন হিমালয়ে অবস্থিত প্রস্রবণগুলি। তারপর আসছে স্ববিরাম প্রস্রবণ। নামটা শুনে বোঝা যাচ্ছে যে স্ববিরাম মানে বিরাম নিয়ে নিয়ে যে প্রস্রবণ প্রবাহিত হয় বা যে প্রস্রবণের জল বিরাম নিয়ে নিয়ে নির্গত হয় তাকে বলে স্ববিরাম প্রস্রবণ।
আসলে এগুলো কি হয়, এই প্রস্রবণে আর্দ্র বা বর্ষা ঋতুতে জল পাওয়া যায় এবং গ্রীষ্মকালে জল পাওয়া যায় না, যেমন ছোটনাগপুর মালভূমিতে এই ধরনের প্রস্রবণ দেখা যায়। 3 নম্বর হলো উষ্ণ প্রস্রবণ। উষ্ণ প্রস্রবণ হলো ভৌমজল অনেক সময় ভূগর্ভের গভীরতম স্থানে পৌঁছালে সেখানকার তাপে জল উষ্ণ হয়ে পড়ে। এই ভৌমজল শিলাস্তরের ফাটলের মধ্য দিয়ে নির্গত হলে তাকে উষ্ণ প্রস্রবণ বলে, যেমন ঝাড়খণ্ডের রাজগীর। 4 নম্বর হলো খনিজ প্রস্রবণ। খনিজ প্রস্রবণ কি? ভূপৃষ্ঠে যে সমস্ত উষ্ণ প্রস্রবণে উষ্ণ জলের সাথে সাথে প্রচুর পরিমাণে খনিজ দ্রব্য দ্রবীভূত অবস্থায় থাকে, সেই সমস্ত প্রস্রবণকে বলা হয় খনিজ প্রস্রবণ, যেমন পশ্চিমবঙ্গের বক্রেশ্বর। 5 নম্বর হলো গিজার বা গাইজার। যেসব উষ্ণ প্রস্রবণের জল বাষ্পসহ নিয়মিতভাবে কিছু সময় অন্তর প্রবল বেগে গর্জন করে নির্গত হয় তাদের গাইজার বা গিজার বলে। এরপর আমরা গঠন অনুসারে প্রস্রবণের ভাগগুলি সম্পর্কে আলোচনা করে নেব। প্রথমেই পাবো সমান্তরাল প্রস্রবণ। সমান্তরাল নামটা শুনে বোঝা যাচ্ছে যে প্রস্রবণে জল সমান্তরালে প্রবাহিত হয়। সমান্তরাল শিলাস্তরের অন্তর্গত দুই অপ্রবেশ্য শিলাস্তরের মধ্যবর্তী প্রবেশ্য শিলাস্তরের জলরাশি সমান্তরালে নির্গত হয়ে যে প্রস্রবণ গঠন করে তাকে বলে সমান্তরাল প্রস্রবণ। যেমন এটা হলো অপ্রবেশ্য শিলাস্তর এবং এটা হলো অপ্রবেশ্য শিলাস্তর। এই দুটি অপ্রবেশ্য শিলাস্তরের মাঝে যে প্রবেশ্য শিলাস্তর আছে, এটা থেকে যে প্রস্রবণ গঠন হয় বা গড়ে ওঠে সেটা হলো সমান্তরাল প্রস্রবণ। 2 নম্বর হলো ভৃগুতট প্রস্রবণ। ভূপৃষ্ঠের পর্বতের পাদদেশে, এই যে ধরে নাও এটা একটা পর্বত, এই পর্বতের পাদদেশে প্রবেশ্য ও অপ্রবেশ্য শিলাস্তরের সংযোগস্থলে খাড়া ঢাল বরাবর যে প্রস্রবণ সৃষ্টি হয় তাকেই ভৃগুতট প্রস্রবণ বলে। উদাহরণ হলো চুনাপাথর ও কাদা পাথরে গঠিত অঞ্চলে এইরূপ প্রস্রবণ দেখা যায়। 3 নম্বর হলো নতি ঢাল প্রস্রবণ। শিলাস্তর আনুভূমিক তলের সাথে যে কোণে হেলে থাকে তাকে নতি বলে। এই নতি বরাবর প্রবেশ্য ও অপ্রবেশ্য শিলার সংযোগস্থলে যে প্রস্রবণ গঠিত হয় তাকে নতি ঢাল প্রস্রবণ বলে। উদাহরণ ঝাড়খণ্ডের চাইবাসার লুপুংগুট্টু। 4 নম্বর হলো চ্যুতি বা দারুণ প্রস্রবণ। ভূপৃষ্ঠের কোনো স্থান অনেক সময় চ্যুতির ফলে এক অংশ অপর অংশে বিক্ষিপ্ত হয় বা সরে যায়। এই সময় প্রবেশ্য শিলাস্তর অপ্রবেশ্য শিলাস্তরের উপরে চলে আসে। এই অবস্থায় এদের সংযোগ স্থলে যে প্রস্রবণ সৃষ্টি হয় তাকেই চ্যুতি বা দারুণ প্রস্রবণ বলে, যেমন হিমালয় প্রদেশের মণিকরণ। 5 নম্বর হলো ভ্যাকলুসিয়ান প্রস্রবণ। চুনাপাথর গঠিত অঞ্চলে ভৌমজল ভূগর্ভ দিয়ে প্রবাহিত হয়ে কোনো গভীর ও প্রসারিত ফাটল দিয়ে ভূপৃষ্ঠে নির্গত হলে যে প্রস্রবণ গড়ে ওঠে তাকে ভ্যাকলুসিয়ান প্রস্রবণ বলে, যেমন দক্ষিণ ফ্রান্সের রোন উপত্যকার ফন্টেন দা ভ্যাকলুস নামক প্রস্রবণটি থেকে এইরূপ নামকরণ করা হয়েছে। 6 নম্বর হলো ডাইক প্রস্রবণ। ম্যাগমা নিঃসরণের ফলে সৃষ্ট কোনো ডাইক বা শিল যদি ভৌম জলজপূর্ণ কোনো প্রবেশ্য শিলাস্তরকে ছেদ করে তাহলে সেই সংযোগস্থলে যে প্রস্রবণ সৃষ্টি হয় তাকে বলে ডাইক প্রস্রবণ। 7 নম্বর হলো আর্টেজিও কূপ। ভূগর্ভের ভৌমজলে যখন ভূগর্ভের প্রবল চাপে স্বাভাবিকভাবে ভূপৃষ্ঠে নির্গত হয় তখন তাকে আর্টেজিও কূপ বলে। এর গঠন হলো ভাঁজযুক্ত শিলায়। এই যে ভাঁজযুক্ত শিলায় কখনো কখনো ওপর ও নিচে দুটি অপ্রবেশ্য শিলাস্তরের মধ্যে চন্দ্রাকার একটি প্রবেশ্য শিলাস্তর অবস্থান করে। মানে এই যে ওপরে একটা অপ্রবেশ্য শিলাস্তর এবং এই যে নিচে একটা অপ্রবেশ্য শিলাস্তর, এই দুটির মাঝে যে একটা প্রবেশ্য শিলাস্তর আছে, এই প্রবেশ্য স্তরের দুটি প্রান্ত অধোভঙ্গের মধ্যভাগে অপেক্ষা
ভূপৃষ্ঠে উন্মুক্ত থাকে, মানে এই যে অধভঙ্গ এর অপেক্ষা এই যে দুদিকে উঁচুতে অবস্থান করছে, ভূপৃষ্ঠের উন্মুক্ত এই দুটি প্রান্ত এই দুটি প্রান্তে বৃষ্টিপাত হলে জল প্রবেশ্য শিলাস্তরের মধ্য দিয়ে এর মধ্যস্থলে সঞ্চিত হয়। এই স্তরের ওপর ও নিচে অপ্রবেশ্য স্তর থাকায় এই জল কোনো দিকেই বেরিয়ে যেতে পারে না। কি হচ্ছে, এই জল কিন্তু কোনো দিকে বেরিয়ে যেতে পারছে না, কারণ ওপরেও অপ্রবেশ্য শিলাস্তর এবং নিচেও অপ্রবেশ্য শিলাস্তর। তাই জলের পরিমাণ বৃদ্ধি পেতে থাকলে জলের চাপও বৃদ্ধি পেতে থাকে। এই অবস্থায় অপ্রবেশ্য স্তরের মধ্য দিয়ে প্রবেশ্য স্তর পর্যন্ত কূপ খনন করলে জল কোনো পাম্পের সাহায্য ছাড়াই স্বাভাবিক চাপে প্রচণ্ড বেগে উপরে উঠতে থাকে। যে স্থানে কূপ খনন করা হয় সেই স্থানে বৃষ্টি না হলে প্রবেশ্য স্তরে দুই প্রান্তে বৃষ্টি হলে কূপ হতে সারা বছর জল পাওয়া যায়। ফ্রান্সের আর্টোয়েস অঞ্চলে সর্বপ্রথম এই কূপ খনন করা হয় বলে এই স্থানের নাম অনুসারে এই কূপের নাম হয়েছে আর্টেজিও কূপ।